নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। এসআইআর শুনানির নোটিশে দুশ্চিন্তা, রিষড়ায় মৃত 85 বছরের বৃদ্ধ। দলীয় কর্মী ও নেতৃত্বের মনোমালিন্য মেটাতে চুঁচুড়ায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আসছি বিস্তারিত খবরে। এসআইআর এর নোটিশে দুশ্চিন্তায় ফের মৃত্যুর খবর। মৃত রিষড়ার 85 বছরের বৃদ্ধ ধনঞ্জয় চতুর্বেদী। যদিও বিজেপির পক্ষ থেকে এই ঘটনাকে অসুস্থতা ও বয়সজনিত কারণ হিসাবে ব্যাখ্যা করা হয়েছে। এসআইআর শুনানির জন্য নোটিশ পাওয়ার পর থেকেই দুশ্চিন্তায় ভুগছিলেন রিষড়ার 85 বছরের বৃদ্ধ ধনঞ্জয় চতুর্বেদী। এমনই অভিযোগ পরিবারের। আগামীকাল তার শুনানির দিন নির্ধারিত ছিল। দীর্ঘদিন অসুস্থ শয্যাশায়ী অবস্থায় রবিবার সকালে তাকে রিষড়া মাতৃসদনে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয়। বৃদ্ধের ছেলে রাজেন্দ্র চতুর্বেদীর দাবি, 29 ডিসেম্বর বিএলওর নোটিশ পাওয়ার পর থেকেই বাবা শুনানি নিয়ে উদ্বিগ্ন ছিলেন। কোথায় যেতে হবে, কিভাবে যাবেন, নাম বাদ পড়বে কিনা, এসব নিয়েই চিন্তায় ভেঙে পড়েছিলেন। তাদের সব নথি থাকা সত্ত্বেও কেন শুনানিতে ডাকা হলো সেই প্রশ্ন তুলেছিলেন তিনি। 2002 সালে বিদু মাহেশ্বরী বিদ্যালয় থেকে রিটায়ার্ড হলেন অ্যাজ হেডমাস্টার। এই 2002 পর থেকে উনি সুস্থভাবে চলছিলেন, কিন্তু হঠাৎ যে এসআইআরটা শুরু করা হলো, উনি রোজই কাগজ পড়তেন এবং কাগজ পড়ে ওনার মাথায় একটা জিনিসটা বসে গিয়েছিল এবং ওনার নামটা ড্রাফট রোলে এসেছে, তবুও ওনার এটা বিশ্বাস হচ্ছিল না কি আমার নাম ড্রাফট রোলে থাকার পরেও থাকবে। এই কারণে উনি যে কেউ বাড়িতে আসতো তাকেই ধরে বলতেন এবং আমাকে সবসময় অল ফ্যামিলি মেম্বার সাথে কথা বলতেন। ওনাকে দুটো আয়াও রাখা হয়েছিল, উনি বেড রিডেন ছিলেন এবং বাড়িতে চালা হাঁটা ভালোভাবেই করছিলেন, কোনো রকম অসুবিধে ছিল না। কিন্তু হঠাৎ 29/12/2025 তারিখে যখন বিএলও এলো, তখন ওনার নামে হিয়ারিংয়ের নোটিশ দেওয়া হলো। সেই হিয়ারিং ডেটটা হচ্ছে 4 আপনার এটা কি জানুয়ারি ওনাকে ডাকা হলো। কিন্তু এই নোটিশে কোনো রকম এই ধরনের লেখা নেই কি আপনার নামটা 2002 সালে নেই এবং আপনাকে কেন ডাকা হয়েছে। এর ফলে যেই ফটোটা তুলতে এলো, উনি আমাকে বললেন ফটো তুলছে কেন। আমি বললাম বাবা ওটা আপনার হিয়ারিং এসছে। আমি বলতাম না, কিন্তু আমি বাধ্য হয়ে আমাকে পরিস্থিতি অনুযায়ী বলতে হলো। আমি বললাম যে বিএলও এসছেন, এটা নিয়ে গিয়ে হয়তো ফরওয়ার্ড করবেন, ওর পরে হয়তো ওনারা কনসিডার করতে পারেন। রিষড়া পুরসভার চেয়ারম্যান বিজয় সাগর মিশ্র বলেন, এই বয়সে এসেও নাগরিকত্বের প্রমাণ দিতে হওয়া লজ্জার ব্যাপার। রিষড়ার একজন রিটায়ার্ড টিচার ধনঞ্জয় চতুর্বেদী, তিনি একটা স্কুলের হেডমাস্টার ছিলেন। ওনার 4 তারিখে এসআইআর এর হিয়ারিং ছিল। এই হিয়ারিং নিয়ে ওনার ছেলের সাথে এবং বিডিও সাহেবের সাথে আমার কথা হয়েছে যে যদি 84-85 বছর বয়সের যদি ইন্ডিয়ান সিটিজেনকে যদি হিয়ারিংয়ে অ্যাপিয়ার করতে হয়, তাহলে আমরা কোন দেশে বাস করি। এটা তো আমাদের জন্য লজ্জাকর ব্যাপার যে তার ইন্ডিয়ান সিটিজেনশিপ নিয়ে তাকে প্রমাণ দিতে হবে এই বয়সে। উনি 29 তারিখে হিয়ারিং এর নোটিশ পান। নোটিশ পাওয়ার পরে তিনি অসুস্থ বোধ করেন এবং তিনি অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন এবং 1 তারিখে রাত্রিবেলা তিনি মারা যান। ওনার চেস্ট পেন হচ্ছিল। আমি যেটা বাড়ির লোকের কাছে ওনার ছেলের সাথে গিয়ে আমি ওনার বাড়িতেও গেছিলাম, ছেলের সাথে কথাও বলেছি। খুব দুঃখজনক কথা এটা। অন্যদিকে বিজেপি কাউন্সিলর মনোজ সিং এর বক্তব্য, অসুস্থতা ও বয়সজনিত কারণেই মৃত্যু হয়েছে, কিন্তু ঘটনাটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করছে তৃণমূল। দেখুন, মানুষ নিজের বাবাকে নিয়ে রাজনীতি করবে, নিজের বাবা মারা গেছে সেইটা নিয়ে রাজনীতি করবে, এর থেকে বড় লজ্জার বিষয় না। লোক তো আশেপাশের লোককে নিয়ে রাজনীতি করে। আর যিনি মারা গেছেন সে ঘাটে আমিও ছিলাম। ওনার পটাশিয়াম ডাউন হয়ে গেছিল, কমে গেছিল, তার জন্য উনি মারা গিয়েছিলেন। আর যদি ওনার এটা মনে হচ্ছিল যে ভয়েতে আতঙ্কে যদি ওনার বাবা এসআইআর জন্য মারা গেছেন, তাহলে উনি পোস্টমর্টম কেন করালেন না? পোস্টমর্টম করে ইলেকশন কমিশনারের উপরে তো উনি কেস করতে পারতেন। উনি তো একটা হাইকোর্টের অ্যাডভোকেট,
উনি তো পোস্টমর্টম করার পরে সেন্ট্রাল গভর্নমেন্ট বা ইলেকশন কমিশনের উপরে কেস করতে পারতেন নিজের বাবার জন্য, কিন্তু এইটা টোটালি মিথ্যে আছে। 86 ইয়ার ওল্ড, উনি অসুস্থ ছিলেন, ওনার পটাশিয়াম ডাউন হয়ে গেছিলো, তার জন্য উনি মারা গেছেন। আর লজ্জা করে যে নিজের বাবাকে নিয়েও কেউ রাজনীতি করতে পারে, আমার এটা জানা ছিল না। ভাঙা পা নিয়ে হুইল চেয়ারে বসেই এসআইআর শুনানির দরজায় হাজির হলেন সপ্তগ্রাম পঞ্চায়েতের 90 নম্বর বুথের ভোটার নূরজাহান বেগম। প্রায় 50 বছর বয়সী নূরজাহান বেগম সপ্তগ্রাম বিধানসভা এলাকার অন্তর্গত সপ্তগ্রাম পঞ্চায়েতের 90 নম্বর বুথের ভোটার। দীর্ঘদিন ধরেই অসুস্থ। তার স্বামীর দাবি, কোমর থেকে পা পর্যন্ত অবশ, বাড়িতে শুয়েই থাকতে হয়। অভিযোগ, 2002 সালের ভোটার তালিকায় তার নাম পাওয়া যায়নি, যদিও তার কাছে ভোটার কার্ড রয়েছে। নূরজাহান বেগমের স্বামী জানান, বিএলওকে আগেই জানানো হয়েছিল যে তার স্ত্রী অসুস্থ, কিন্তু বিএলও জানিয়ে দেন শুনানিতে উপস্থিত হওয়াই বাধ্যতামূলক বলে তাদের দাবি। ইনি কে হন? ইনি আমার বউ হয়, কি নাম? নূরজাহান বেগম। কেন আনতে হয়েছে? ইনাকে হেরিনে যে বিজেপিকে জানিয়েছি, উনি বলে কেন এখানে আনতে হবে, ওই জন্য নিয়ে এসছি। আগে ভোট দিতেন? আগে ভোট দিয়ে এসছি, আগে অনেকবার ভোট দিতেন? এই অবস্থায় ভোট দিয়ে আসছে। এনার কি অসুবিধা এখন? পায়ের জন্য বিষয়, পুরো প্যারালাইসিস হয়ে গেছে, পাতলা দিয়ে। হ্যাঁ, বিএলওকে জানার পরও আপনাকে আসতে হলো? লোকে জানিয়েছি, তারপরে আমাকে বললো না হেরিনে যেতেই হবে। এনার কত বয়স আছে? প্রায় 55, 60 হবে। তবে এ বিষয়ে বিএলওর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ঘটনা প্রসঙ্গে জেলার সভাধিপতি রঞ্জন ধারা বলেন, নির্বাচন কমিশন সংবেদনশীলতা হারিয়েছে, মানবিকতা দূরে সরে গিয়েছে। হাঁটতে অক্ষম এক বৃদ্ধা মহিলাকেও শুনানিতে ডাকা হয়েছে। হ্যাঁ, তো সেখানে হিসেব মতো হচ্ছে যখনই 70 ঊর্ধ্ব হয়ে যায়, তখন সেখানে বিএলআরও তার বাড়িতে গিয়ে সেখানে তাকে হিয়ারিং করবে, কিন্তু তাকে আমাদের সেই হিয়ারিং শিবিরে যেতে হচ্ছে। এটা একটা আরেকটা লজ্জাজনক। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কেন্দ্রের জনবিরোধী নীতি ও এসআইআর এর নামে সাধারণ মানুষকে হয়রানির প্রতিবাদে আজ মগরা বিটিপিএসে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভার প্রধান বক্তা ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের আগে নির্বাচন কমিশনের এসআইআর এর নামে সাধারণ মানুষকে হয়রানির প্রতিবাদে অনুষ্ঠিত হল এক প্রতিবাদ সভা। এই প্রতিবাদ সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ছিলেন হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা বিধায়ক অরিন্দম গোইন, স্থানীয় বিধায়ক তপন দাশগুপ্ত, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, আইএনটিটিইউসির সভাপতি মনোজ চক্রবর্তী ছাড়াও আইএনটিটিইউসির সভাপতি মনোজ চক্রবর্তী, চুচুড়ামগরা ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস চক্রবর্তী সহ অন্যান্যরা। মঞ্চে উপস্থিত নেতৃত্বরা কেন্দ্রের জনবিরোধী নীতি ও এসআইআর এর নামে সাধারণ মানুষকে হয়রানির প্রতিবাদ করে বক্তব্য রাখেন। এদিন মঞ্চে দাঁড়িয়ে তৃণমূলের বিএলএ-2দের সম্মানিত করেন নেতৃত্বরা। লড়াই, এটাই আমার রাজনৈতিক দিক আছে, তেমনি আইনের দিকেও আছে। সেই আইনের লড়াই সুপ্রিম কোর্টে লড়ছে। এই যে এসআইআর আপনারা সব দেখেছেন যে পশ্চিমবাংলায় 58 লক্ষ লোককে হয় ডেট না হলে পার্মানেন্ট ট্রান্সফার বলে ডিসকাস করেছে। এবং আপনাদের নিশ্চয়ই তার মধ্যে কারোর কোনো নাম নেই। যাদের ডেট অনেকেই বেআইনি ভাবে ডেট ডিক্লেয়ার করেছে, তারা অথচ বেঁচে আছে। আজকে এসআইআর নিয়ে সপ্তগ্রামে মিটিং আছে। আমাদের প্রধান বক্তা হিসাবে কল্যাণ আসছেন, কল্যাণ ব্যানার্জি সাংসদ। আমাদের জেলার জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, শিল্পী চ্যাটার্জি সহ আমাদের সমস্ত নেতৃবৃন্দরা আছেন। দুই সভাপতি পুরো সুভাষ ঘরা, আমাদের বাঁশবিহার টাউনের রঞ্জিত চক্রবর্তী সবাই আছে। প্রোগ্রামটা আমাদের সমস্ত বিএলএদের নিয়ে এবং সুপারভাইজার সবাইকে নিয়ে প্রোগ্রাম করি। বিএলএদের অলরেডি আমরা সংবর্ধনা দিয়েছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে দলীয় কর্মী ও নেতৃত্বের মনোমালিন্য মেটাতে চুঁচুড়ায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। ততক্ষণ হুগলি আজকের সঙ্গে থাকুন।
চিনসুরার স্মার্ট বাজারের ওপরে খাদিনা মোড়ে আরকে মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। আরকে মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনা মোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। মাতারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046।
চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে হাজার জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন, অথচ দলের মধ্যে চলছে দলীয় কর্মী ও নেতাদের অন্তর্দ্বন্দ্বের চোরাস্রোত। বিশেষত রচনা ও অসিতের দ্বন্দ্ব সর্বজন বিদিত। এই দ্বন্দ্বের অবসান করে এক সূত্রে নির্বাচনে লড়াই করার বার্তা দিতে আজ চুঁচুড়ায় দলীয় সভা করলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আপাতত ইতি টানলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে চুঁচুড়ার তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে বিধায়কের দ্বন্দ্ব ও দলীয় অস্বস্তি বাড়াচ্ছিল। সব মিলিয়ে ক্ষমতায় থেকেও তৃণমূল কংগ্রেস যেন একাধিক দিশায় বিভক্ত হয়ে পড়েছিল। এই পরিস্থিতিতে দলের নির্দেশে চুঁচুড়ার একটি হলে কর্মীদের নিয়ে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। মূল উদ্দেশ্য ছিল যেসব এলাকায় কর্মীদের মধ্যে ক্ষোভ ও অন্তর্দ্বন্দ্ব রয়েছে তা মিটিয়ে সংগঠনকে ঐক্যবদ্ধ করা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, হুগলি জেলা পরিষদের মেন্টর তথা চুঁচুড়া বিধানসভার কোঅর্ডিনেটর সুবীর মুখার্জি, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, জেলা সভাপতি অরিন্দম গুইন, প্রাক্তন পৌরপ্রধান অমিত রায়, গৌরীকান্ত মুখার্জি সহ তৃণমূলের নেতা কর্মীরা। এই কর্মসূচির অন্যতম প্রধান লক্ষ্যই ছিল দীর্ঘদিনের রচনা অসিত দ্বন্দ্ব মেটানো। মঞ্চে সেই ইঙ্গিত স্পষ্ট করে দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমরা বিজেপির সঙ্গে লড়াই করব, নিজেদের মধ্যে লড়াই করে কোনো লাভ নেই। এরপরই তিনি রচনা বন্দ্যোপাধ্যায় ও অসিত মজুমদারের হাত ধরে দুজনের হাত মিলিয়ে দেন। তবে কর্মসূচি চলাকালীন প্রাক্তন পৌরপ্রধান অমিত রায় বলে ওঠেন, একমুখীভাবে শুধু আমরা সম্মান দিয়ে যাব এটা হতে পারে না। আমাদের অসম্মানিত করলে আমি শুধু একতরফা সম্মান দেখিয়ে যাবো। না না, অসম্মানিত কেউ করবে না, সে কথা তো আমি বলেইছিলাম। না, এটা কোনো ঝগড়া করা নেই। সবাই বলছে একসঙ্গে কাজ করবো, তার মধ্যে তুমি বলছো একমাত্র না না, সবাইকে আমি জিজ্ঞেস করলাম, বলো তোমরা যে একসঙ্গে কাজ করবে না। সম্মান দিলে সম্মান পাওয়া যায়, না দিলে পাওয়া যায় না। তার বক্তব্যের পরেই অবশ্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন, আগামী দিনে যারা দলের জন্য কাজ করবে তারাই থাকবে, আর যারা করবে না তারা থাকবে না। অমিত অবশ্য বাইরে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তার সম্মান দেওয়ার মন্তব্যে অনড় থাকেন। আমাকে বললেন এই যে মিটিং হলে সবাইকে তোলার জন্য আর একে অপরকে সম্মান, তা আমরা ছোটোবেলা থেকে বাড়ি থেকে এবং স্কুল কলেজ থেকে শিখেছি যে সম্মান দিলে সম্মান পাওয়া যায়, একতরফাভাবে সম্মান আন, এবং সম্মান কিনতে পাওয়া যায় না, সম্মান জোর করে আদায় করা যায় না। তা সম্মানটা পারস্পরিক যুগ। আগে দেখবেন স্টেশনে পোস্ট অফিসে লেখা থাকতো সৌজন্যই সৌজন্য আনে। হ্যাঁ, তা সেইটা সম্মান দিলে নিশ্চয়ই সম্মান পাবে সে। হ্যাঁ, এইটাই। আমি তাহলে কার কথা বলছি? আমি তো কারুর কথা বলছি না। সারা বছর কেউ কাউকে আমি যদি করে, কেউ কাউকে আমি ইয়ে করে, অসম্মান করে, সে তো এগিয়ে দিয়ে সম্মান দিতে পারবে না। এটাই, আর কিছু নয়। আপনি তো বলেন 6 মাসে। যদিও এদিন রচনা বন্দ্যোপাধ্যায় থেকে অসিত মজুমদার দুজনেই সংবাদ মাধ্যমের প্রশ্নে আপাতত দ্বন্দ্বে ইতি টানার ইঙ্গিত দেন। মিলিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজ হাত মিলিয়ে দিলেন একদম বিধায়ক। আগামী দিনে আমাদের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে 2026-এর ভোট আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, এবং সেটা হচ্ছে আমাদের দলকে জেতানো। সেই ভোটের দিকে তাকিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, এবং সেই তার জন্য যাবতীয় যা করা সেটা আমাদের করতে হবে। এইখানে আমাদের এই পরিস্থিতিতে এসে আমাদের দেখতে হবে না যে কার সাথে কার মতো ঢুকে যাচ্ছে, উপরে ঢুকে যাচ্ছে তো মনোমালিন্য, সেটা একটা অন্য পার্ট। কিন্তু আগামী দিনে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এগিয়ে যেতে হবে, এবং আমরা দলের কর্মী, আমরা যদি একসাথে দল না চালাতে পারি তাহলে কিন্তু মুশকিল হবে। তাই জন্য আগামী দিনে আমাদের পশ্চিমবাংলার দিকে তাকিয়ে আমাদের দলের কথা ভেবে দলের সুচিন্তক আমাদের সেই জন্য সেভাবে এগিয়ে আপনি মঞ্চ কিভাবে নির্বাচন করেছি জানেন? ভুল বোঝাবুঝি যদি কিছু হয়ে থাকে, দুজন দিদি এবং অভিষেকের সাথে দুজনে একাই চলবো। আগামী কাল থেকে অন্য রূপ দেখবেন চুঁচুড়া। মেয়েদের ব্যাপার মৌসুমীকে করলাম না বলেছে, আজকের মধ্যে মৌসুমী ওকে পৌঁছে দেবে। এরপর আর কোনো অভিযোগ আসবে না? অবশ্যই নয়, অবশ্যই নয়।
রচনা আমার নিজের বোনের চাইতে বেশি। আমার নাতনি ওকে ভালোবাসে কিভাবে ও জানে। আমার নাতনি দিনরাত তো ছবি নিয়ে বাড়িতে ঘোরে। অতএব এটা কোনো ব্যাপার নয়, ভুল বোঝাবুঝি সাময়িক, দীর্ঘদিনের লড়াইতে আমরা এক। সবে কি উপরে উপরে লোক দেখানো, নাকি অসিত রচনার দ্বন্দ্ব এখনো থেকেই যাবে? তৃণমূলের আগামী কয়েকটি কর্মসূচিতে অবশ্য তার উত্তর মিলবেই। তোমার কি মনে হলো? সম্পূর্ণভাবে সার্থক। আমাদের যে উদ্দেশ্য নিয়ে মিটিং ছিল এসআইআর নিয়ে, এই এসআইআর এর সবাই এখন আজকের মিটিংয়ে এমপি, এমএলএ, জেলা পরিষদ মেম্বার, কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান থেকে আরম্ভ করে সবাই দেখলেন তো একটা ঘর ভর্তি লোক, এবং তাদের স্পিরিট কি একসঙ্গে কাজ করবো, এটাই হচ্ছে স্পিরিট। অতএব মিটিং সম্পূর্ণভাবে সাকসেস। এসআইআর এর বিরুদ্ধে যে আমাদের আন্দোলন, সে আন্দোলন চলবে। এখানে চুঁচুড়া বিধানসভায় রচনা ব্যানার্জি এবং অসীম মজুমদার শহরের সভাপতি পুনি এদের সবাই মিলে কোঅর্ডিনেট করে নেতৃত্ব দিয়ে এখানে সমস্ত কাজ হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সিঙ্গুরের জামির বেরিয়ার বড়বাজার লোহাপট্টিতে শুক্রবার 17তম পূর্ণিমা শিবির ও চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত হয়। সিঙ্গুরের 17তম পূর্ণিমা শিবির উপলক্ষে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল। সিঙ্গুরের জামির বেরিয়া এলাকায় অবস্থিত বড়বাজার লোহাপট্টিতে পূর্ণিমার পূর্ণ দিবসে 17তম পূর্ণিমা শিবির আয়োজিত হয়। এই উপলক্ষে তারকেশ্বর ধামগামী হাজার হাজার ভক্ত এদিন এখানে উপস্থিত হন। সকলের জন্যই চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করেন সংস্থার সম্পাদক গোবিন্দ রাধোর। ব্যবস্থাপনায় ছিলেন নন্দলাল বিহানি। সুশীল আগরওয়াল সমন্বয়কের ভূমিকায় ছিলেন। পরিচালনা করেন শিবকুমার আগরওয়াল। আমাদের এটা পূর্ণিমা ক্যাম্প বড়বাজার লোহাপট্টি থেকে এটা আমাদের 17 ক্যাম্পটা চলছে। এখানে খিচুড়ি আছে, চা, বিস্কুট সব নিঃশুল্ক দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত 3500 লোকটা এখানে আমাদের এটা সেবা ধরে সেবা গ্রহণ করেছে। আর এই সেবাটা আমার পুরো রাতই চলবে, কাল সকাল পর্যন্ত এটা চলবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সিঙ্গুর নান্দাবাজার প্রাঙ্গণে ইংরাজি নববর্ষের প্রথম দিনে নান্দা গ্রামবাসীর উদ্যোগে এক মহতী রক্তদান শিবির আয়োজিত হয়। হুগলির সিঙ্গুর বিধানসভার অন্তর্গত নান্দা বাজার প্রাঙ্গণে নান্দা গ্রামোন্নয়ন সমিতি, নান্দা ব্যবসায়ী সমিতি এবং নান্দা গ্রামবাসী বৃন্দের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হল। রাজ্য সরকারের 3টি হাসপাতালের ব্লাড ব্যাংক এখানে রক্ত সংগ্রহ করতে আসে। কয়েকশো মানুষ এখানে স্বেচ্ছায় রক্ত দেন। সিঙ্গুর বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্না, হুগলি জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মদন মোহন কোলে সহ আরও অনেকে এখানে উপস্থিত হয়েছিলেন। আপনার নামটা? অলোক চক্রবর্তী। আপনি এখানে কি দায়িত্বে আছেন? আমি এখানে রক্তদান শিবিরের মধ্যেই আছি। এখানে একটা বিশেষ দায়িত্ব পালন করছি, কারণ এটা আমাদের গ্রাম উন্নয়ন সমিতি, ব্যবসায়ী সমিতি এবং আমাদের গ্রামবাসী বৃন্দ সবাইকে নিয়ে আমাদের এটা হয়। 38 বছর ধরে এটা চলছে এবং সেটাকে সুন্দরভাবে করা হচ্ছে। এই বছরে আমাদের 500 টার্গেট, তো 500 টার্গেট আমাদের প্রায় কমপ্লিটই হয়ে গেছে। আর এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করবার জন্য এই অঞ্চলের প্রচুর মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এই অনুষ্ঠানে তো উপস্থিত ছিলেন আমাদের মাননীয় মন্ত্রী বেচারাম মান্না মহাশয়। এছাড়াও প্রশাসনিক তরফ থেকেও সকলে মিলে আসেন এবং চন্দননগর এসডিও, বিডিও। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি পান্ডুয়ার ভোপুর যজ্ঞেশ্বর বিদ্যাপীঠ ধর্মনিরপেক্ষতার উপর ভিত্তি করেই পালন করতে চলেছে তাদের 75 বছরের উৎসব। হুগলির পান্ডুয়ার জামনা পঞ্চায়েতের অন্তর্গত ভোপুর যজ্ঞেশ্বর বিদ্যাপীঠ সুন্দর এক আশ্রমিক পরিবেশে গড়ে ওঠা এই স্কুলটি এবার 75তম বর্ষে পা রেখেছে।
6-7টি গ্রামের মাঝে এই উচ্চ মাধ্যমিক স্কুলে পড়ুয়ার সংখ্যা প্রায় 900। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই স্কুলের ফলাফল খুবই ভালো। এবার 75তম বর্ষ উদযাপন খুব সাড়ম্বরেই হতে চলেছে। মূলত স্কুলের ঐতিহ্য ও পরম্পরার দিকে নজর রেখেই এই কাজে উদ্যোগ নিয়েছেন 2022 সাল থেকে প্রধান শিক্ষকের পদে আসীন নবীন প্রধান শিক্ষক অরূপ কুমার ঘোষ। এই অনুষ্ঠানের শুভারম্ভ হবে আগামী 17ই জানুয়ারি এক বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে। এছাড়া 19 ও 20 তারিখে থাকবে নানা অনুষ্ঠানের মূল বিষয় থাকবে ধর্মনিরপেক্ষতার বার্তা, যা আজকের দিনে খুবই প্রয়োজন। এ প্রসঙ্গে প্রধান শিক্ষক অরূপ ঘোষ বলেন, আমাদের স্কুলের নাম হলো ভূপুর যোগেশ্বর বিদ্যাপীঠ। এটা 1951 সালে স্থাপিত। বর্তমানে 75 বছর হচ্ছে। সেই 75 বছরের অনুষ্ঠান এবছর আমরা উদযাপন করতে চলেছি এবং আমাদের এখানে ছাত্র সংখ্যা প্রায় 900-র কাছাকাছি এবং 5-6টা গ্রামের আশেপাশে ছাত্রছাত্রী এখানে আসে। হিন্দু, মুসলিম এবং নিম্নবিত্ত সব সম্প্রদায়ের মানুষ এখানে ছেলেরা পড়াশোনা করে এবং আমাদের যে সরস্বতী পূজা, সেই সরস্বতী পূজায় মানে মুসলিম, হিন্দু নির্বিশেষে সকল ছাত্রছাত্রী সেই উদ্যোগে অংশগ্রহণ করে। বর্তমান যে পরিস্থিতিতে যে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির যে দরকার, সেই উদ্দেশ্য এবং সেই থিম নিয়েই আমরা এই 75 বছরের অনুষ্ঠানটি আয়োজন করতে চলেছি এবং এতে আমাদের 17 তারিখে একটা র্যালি হবে আর 19 তারিখ এবং 20 তারিখ আমাদের মূল অনুষ্ঠান হবে এবং সেখানে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং অনেক চিত্রতারকা উপস্থিত থাকবেন এবং আমাদের ছেলেরাও বিভিন্ন প্রোগ্রাম করবেন। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আর জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 21 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 62%। বৃষ্টি হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। এসআইআর শুনানির নোটিশে দলীয় কর্মী ও নেতৃত্বের মনোমালিন্য মেটাতে চুঁচুড়ায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়। খবর এখনকার মতো এ পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।